নমস্কার, মৃত্যুপর্ণা শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পাসপোর্ট ইস্যুতে জন্ম মৃত্যু শংসাপত্র প্রদান কাণ্ডে পুরকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের পুরসভার সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় পুরকর্মীকে। ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা মালবাজার শহর জুড়ে। জলপাইগুড়ি জেলায় 31,780 জন বাংলার বাড়ি পাচ্ছেন। মঙ্গলবার জলপাইগুড়িতে জানালেন জেলা প্রশাসন। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের সূচনা করেন। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, রণক্ষেত্রের চেহারা ময়নাগুড়ির ভোটপট্টি এলাকায়। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, রণক্ষেত্রের চেহারা ময়নাগুড়ির ভোটপট্টি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে টিউশন পড়ে বাড়ি ফিরছিল দুই ছাত্রী। পথে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ওঠে। বুধবার দুপুরে এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতারের দাবির পাশাপাশি এলাকায় মেয়েদের নিরাপত্তার দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে অবরোধ তুলতে যায় পুলিশ। তখন পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতেও চলে ভাঙচুর। পরিস্থিতি বুঝে বাড়ানো হয় ফোর্স। পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় বলে দাবি। তবে গুজব ছড়িয়ে উত্তেজনা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকাকে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক দম্পতি। নাবালিকাকে বিক্রি করতে গিয়ে মালবাজারের সাদা পোশাকের পুলিশের হাতে ধরা পড়ল এক দম্পতি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মালবাজার শহরের বাসস্ট্যান্ড লাগোয়া এলাকায়। প্রসঙ্গত জানা গেছে, অভিযুক্ত দম্পতি রোহিত আলম এবং মাহমুদা বেগম কোচবিহার জেলার মাথাভাঙ্গা থেকে একটি ছোট গাড়ি ভাড়া করে নাবালিকাকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে মালবাজার শহরের বাসস্ট্যান্ড চত্বরে এসে পৌঁছায়। সেই সময় মালবাজার থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয়। ছোট গাড়িতে তল্লাশি চালাতে ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। গাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকা। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর ওই দম্পতিকে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে মালবাজার থানার পুলিশ। মালবাজার থানা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে। সেই সময় ওই এলাকায় অভিযুক্ত দম্পতির গাড়ি আটকে তল্লাশি করতেই নাবালিকাকে উদ্ধার করা হয়। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ ও তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুরে অভিযুক্ত দম্পতিকে জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে নিয়ে যাওয়া হবে। মর্টার সেল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে। মর্টার সেল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে। এলাকার ঝিকরি গ্রামে একটি মর্টার সেল উদ্ধার হয় বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, গতকাল সকালে স্থানীয় এক কৃষক জমিতে ধানের বীজতলা তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন। সেই সময় তিনি মর্টারটি দেখতে পান। খবর পাওয়ার পর পরবর্তীতে বিএসএফ সেই জায়গাটিকে সংরক্ষিত করে রাখে যাতে সাধারণ মানুষের কোনোরূপ ক্ষতি না হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল। আজ সকালে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের টিম এসে উদ্ধার মর্টার সেলটিকে নিষ্ক্রিয় করে। এদিন মর্টার সেলটি নিষ্ক্রিয় করার সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ, বিএসএফ ও আর্মির আধিকারিকরা। মর্টার সেল ঘন্টা কি আমি বিছন ফেলাবো তো, তার কাছে আমি কুল্লাকুল্লি করলাম। করার পরে এখানে ঠান্ডা লাগছে, আমি খৈনি খাবার উঠলাম। খৈনি খাবার নামিয়ে বিএসএফ চেক করলেন, দাদা এখানে জল দিবেন, কয়েক দেবো এখন। তারপরে খৈনি খাওয়া যায় আবার নামলাম। নামার পরে বুমের উপরে আমার ঠ্যাংটা পড়ছে, কোনো পানা আসলো কোনো, সাল্লাত করে যা পড়লাম। বোমও আগে দিচ্ছে, আমি ঘুরুম ঘুরি পড়লাম। পড়ার পরে বিএসএফ সাহেব নিয়ে যা দিলাম, দাদা এটা কি জিনিস, এটা এটা কি জিনিস, এটা লোয়া টোয়া হবে। পরে আমি কি তাহলে বাড়ি নিয়ে যাই, নিয়ে যা। মানে যখন বিএসএফ দেখিল তখন কাদা মাখা ছিল, কি কাদো আসলো। তারপরে কিছু দূর আগাছি, আগার পরে আমি বোমটা ফির ধুছি। ধোয়ার পরে দেখি আমার একটা ভাইসতে আসলো, পাখির চেন নেখা আসলো। পরে ফির দৌড়ি গিয়ে ফির সাহেবক দিছি, দাদা এনে নেখা আছে, পাখির চেন নেখা। পরে ফির দিয়েছে নিয়ে, পরে দেখালো 3 স্টার। 3 স্টার দেখলো, দেখার পরে উপরে ফোন করলো।
ফোন করার পরে তারপরে করলো এখানে একটা খাল খুঁড়ো, এই খাল খুঁড়লাম এই কাজল ভাই, খালটাল খুঁড়ি গিয়ে পরে বস্তার মাটি ভরালাম, বস্তার মাটি ভরার পরে তারপরে বোমটা বসে ছুলাম খাড়াখুড়ি করার পরে দিয়ে বস্তা দিয়ে পরে ফির ঢাকি তুলাম। কি নাম আপনার? আমার নাম হিতিন মদক। এই জায়গাটার কি নাম? জিগড়ি। কখন দেখছেন কালকে? কালকে সরকার 8টার সময় পাচ্ছি। কি করছিলেন সেখানে? এখানে যে বিছন ধান ফেলাবো। জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে আহত হলেন 2 টোটো যাত্রী। জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে আহত হলেন 2 টোটো যাত্রী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির পাহাড়পুর এলাকার জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ি পুরসভার একটি মালবাহী ট্রাক্টর ও একটি টোটোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বালাপাড়া এলাকার পুরসভার ডাম্পিং গ্রাউন্ড থেকে ট্রলিটি জাতীয় সড়ক ধরে পাহাড়পুরের দিকে ভুল পথে ফিরছিল বলে অভিযোগ। এদিকে জাতীয় সড়কে টোটো চলাচলের কথা না থাকলেও 2 মহিলা যাত্রী নিয়ে ওই টোটোর সাথে এদিন ট্রাক্টরটির সাথে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। টোটোর 2 মহিলা যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় জলপাইগুড়ি ট্রাফিক ও কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পুরসভার মালবাহী গাড়িগুলি ডাম্পিং গ্রাউন্ড থেকে ফেরার সময় উল্টো দিকে রাস্তা দিয়ে চলাচল করে। এতে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়, আর এই কারণে আজকের এই দুর্ঘটনা। ট্রাক্টরের চালক ও কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে বলে দাবি। এদিকে জাতীয় সড়ক ধরে টোটো চলাচল নিষিদ্ধ রয়েছে। সেক্ষেত্রে কি করে এভাবে যাত্রী নিয়ে জাতীয় সড়কে টোটো চলাচল করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। টোটো ও ট্রাক্টরটিকে আটক করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এদিকে দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। রং সাইড থেকে অন ডিউটি হচ্ছে মিউনিসিপ্যালিটি একটা গাড়ি আসছিল ট্রাক্টরগুলো, তো এই পাশ থেকে একটা টোটো যাচ্ছিল, তো টোটোওয়ালাটাকে মেরে দিয়ে মিউনিসিপ্যালিটির লোকেরা ভেঙে গেছে। আচ্ছা, এটা মানে কার ভুল কি মনে হচ্ছে? ভুল তো মিউনিসিপ্যালিটির গাড়ি উল্টো দিক থেকে আসছিল আর এদিক থেকে টোটো আসছে, মানে ভুলটা তো মিউনিসিপ্যালিটির গাড়ি হবে না? মানে ওই ট্রলিগুলো? হ্যাঁ, ট্রলিগুলো, মানে যেগুলো ডাম্পিং গ্রাউন্ডে যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টোটোতে কি মানে কোনো আহত? দুটো মেয়ে ছেলে ছিল, ওরা যে আহত হয়েছে ওরা 10 তলায় সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে গেছে। পুলিশ এসছে এখন? পুলিশ এসছে। পুলিশ এসে কি টোটোটাকে নিয়ে গেল নাকি? পুলিশ এসে টোটোটাকে নিয়ে গেল, মিউনিসিপ্যালিটি গাড়িটাকেও নিয়ে গেল। নাবালিকা ধর্ষণের দায়ে ফের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। নাবালিকা ধর্ষণের দায়ে ফের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। 2021 সালে ধূপগুড়িতে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই রায় আজ দিয়েছেন বিচারক রিন্টু সুর। অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের পাশাপাশি 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 মাস জেল, এছাড়া ক্ষতিপূরণ বাবদ 4 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন এই তথ্য দিয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, ঘটনাটি ঘটেছিল 2021 সালে ধূপগুড়িতে। ঘটনার দিন নাবালিকার বাড়িতে অন্য সদস্যরা ছিলেন না। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে অভিযুক্ত প্রতিবেশী নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ করে। ঘটনার আজ বুঝতে পেরে অপর এক প্রতিবেশী সেখানে উপস্থিত হন। এদিকে সুযোগ বুঝে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন। নাবালিকার পরিবার সেদিনই ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনের 6 ধারায় মামলা দায়ের করা হয়। এই কেসে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের সওয়াল জবাবের পর পক্সো কোর্টের মাননীয় বিচারক অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এছাড়াও 50,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 মাসের জেল ও ভিকটিমকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে বলে তিনি জানান। পাসপোর্ট ইস্যুতে জন্ম মৃত্যু শংসাপত্র প্রদান কাণ্ডে পুরকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পুরসভার। পাসপোর্ট ইস্যুতে জন্ম মৃত্যু শংসাপত্র প্রদান কাণ্ডে পুরকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পুরসভার। পাসপোর্ট ইস্যুতে জন্ম মৃত্যু শংসাপত্র প্রদান কাণ্ডে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত পুরকর্মীর বিরুদ্ধে ডিজিটাল স্বাক্ষর অপব্যবহারের গুরুতর অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের মালবাজার থানার পুরসভার পুরপ্রধানের। প্রসঙ্গত উল্লেখ্য, এই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবৈধভাবে অনুপ্রবেশকারী আফগান নাগরিকরা ভারতের পাসপোর্ট কিভাবে তৈরি করলেন, সেই তদন্তের জেরে মালবাজার পুরসভাকে লিখিতভাবে নোটিশ পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে চিঠি পেতেই নড়ে চড়ে বসে মালবাজার পুরসভা। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাছ থেকে জন্ম মৃত্যুর নিবন্ধীকরণের যাবতীয় তথ্য জানতে চাওয়া হয় বলেও জানা গেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে
পূর্ণাঙ্গ তথ্য নির্দিষ্ট সময়ে জমা করতে পারেনি ওই কর্মী। এরপরই শোকজের পথে হাঁটে পুরসভা। পুরসভার সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় ওই পুরকর্মীকে। মঙ্গলবার দুপুরের পরে ওই কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় মালবাজার থানায়। সম্প্রতি দিল্লিতে 6 আফগান নাগরিকের পাসপোর্টের খোঁজ মেলে। পরবর্তীতে তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে উঠে আসে পাসপোর্ট তৈরিতে যে নথি ব্যবহার করা হয়েছে সেই নথি মালবাজার পুরসভা থেকে ইস্যু করা হয়েছিল। এর মধ্যে গত অক্টোবর মাসে ডুয়ার্সে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর আধিকারিকেরা। সংশ্লিষ্ট পুরকর্মীকে চালসাতে ডেকে পাঠায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত 5 ডিসেম্বর সিবিআই মালবাজার পুরসভায় নোটিশ পাঠিয়ে পাসপোর্ট কাণ্ডে ব্যবহৃত 15টি জন্ম এবং মৃত্যুর শংসাপত্র সম্পর্কে জানতে চায়। এ বিষয়ে পুরসভার অভ্যন্তরীণ আলোচনাও হয়। মঙ্গলবার দুপুরে পুরপ্রধান স্বপন সাহা জানিয়েছেন, জন্ম মৃত্যু শংসাপত্রগুলি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অভ্যন্তরীণ তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে পারবো না। যদিও এরপরই পুরসভার পুরপ্রধানের তরফে মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় সংশ্লিষ্ট দপ্তরের কর্মী প্রসেনজিৎ দত্তের বিরুদ্ধে। পুরপ্রধানের তরফে দাবি করা হয়েছে, জন্ম মৃত্যু শংসাপত্রে তার ডিজিটাল স্বাক্ষর পুরোপুরিভাবে অপব্যবহার করা হয়েছে। এদিন দুপুরের পর থেকেই ওই কর্মীর আর খোঁজ পাওয়া যায়নি বলেও জানা গিয়েছে। মালবাজার থানার আইসি সমীর তামাং জানিয়েছেন, পুরসভার কর্মী প্রসেনজিৎ দত্তের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়েছে। তদন্ত শুরু হয়েছে। বিজেপির মাল টাউন মণ্ডল সভাপতি নবীন সাহা জানিয়েছেন, পুরসভার কেলেঙ্কারি নিয়ে শহরবাসীর ক্রমশ উদ্বেগ বাড়ছে। অপরদিকে সিপিআইএম মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত জানিয়েছেন, সাংঘাতিক ও লজ্জাজনক ঘটনা। এই ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের সকলকেই খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। পাসপোর্ট ইস্যুতে পুরকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের ঘটনা এই প্রথম বলে জানা গেছে। ইতিমধ্যে এই বিষয়কে নিয়ে জোর চর্চা মালবাজার শহর জুড়ে। এটা তো সাংঘাতিক বিষয়। এই ঘটনা এখন তদন্ত সাপেক্ষ। চেয়ারম্যান পৌরসভায় এফআইআর করেছে, এই থানায় এফআইআর করেছে। ও তো যা পেপারের মাধ্যমে জানতে পারলাম যে 11 জন আফগান নাগরিককে জন্ম মৃত্যু সার্টিফিকেট দিয়েছে। এটা সাংঘাতিক একটা কি বলবো অপরাধমূলক কাজ। এটার অবশ্যই মানে তদন্ত হওয়া উচিত। একটা সামান্য এলডি ক্লার্ক সে একটা দুটো নয় 11টা কিভাবে দিল এবং কিভাবে ডিজিটাল সিগনেচারটা ওর মতো একজন এলডি ক্লার্ক পেল এবং সেটা অপব্যবহার করলো, এটা তো এই যে একটা র্যাকেট, এই র্যাকেট একটা শুধু ওই একটা কর্মচারীর দ্বারা সম্ভব না। এর পিছনে আরো কোনো বড় বড় মাথা আছে। না হলে একটা সাধারণ যদি কোনো স্থানীয় বাসিন্দার এই কেস হতো একটা বিষয়, এটা 11 জন আফগান নাগরিকের বিষয়ে ধরা পড়ছে যে ওই ইমিগ্রেশন সেন্টারে, যেটা হচ্ছে আপনার জন্ম মৃত্যু। তো এটাতে একা ওই একটা সাধারণ এলডি ক্লার্কের পক্ষে সম্ভব না। এবং আমি যতদূর জানি ওই ডিজিটাল সিগনেচারে যে বিষয়টা আছে, এটা তো ওর মতো এলডি ক্লার্ক পাওয়া উচিত না। পেল কেমন করে? পৌরসভা তো দুর্নীতি নিয়ে তো আমরাই একমাত্র রাস্তায় আছি এবং আমরা তো বারংবার ডেপুটেশনও দিয়েছি এবং গত 7ই আগস্ট আমরা হচ্ছে সমস্ত তথ্যভিত্তিক আমরা ডেপুটেশন দিয়েছিলাম হাউজিং ফর অল নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। তো মালবাজার পৌরসভা যে গত কয়েক বছর ধরে যে দুর্নীতি, এটা দুর্নীতির আতুর ঘর বলা যাবে না, এটা একটা ম্যাটারনিটি ইউনিটে তৈরি হয়ে গেছে। এবং আমরা এই সমস্ত তদন্ত নিয়ে রাস্তায় ছিলাম এবং আগামী দিনেও আমরা রাস্তায় থাকবো। কারণ হচ্ছে এটা বরদাস্ত করা যায় না। মালবাজারের যে একটা রৌনক ছিল, মালবাজারটা যে একটা গরিমা ছিল, সেটা এই কয়েক বছরে কালিমালিপ্ত হয়ে গেল। এবং বাইরে গেলে যদি যেই শোনে মালবাজারের কথা, আজকে আপনাদের উত্তরবঙ্গে হেডলাইনটা কি আছে, এটা লজ্জাস্কর ব্যাপার। আফগান নিয়ে যে কাবুলিওয়ালাদের যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট, সেইটা কি হলো? সিবিআই আমাদের কাছে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল সেগুলোর জাস্টিফাই জানতে চেয়েছিল। আমরা তা বিচার বিবেচনা করে ওনাদেরকে উত্তর পাঠিয়ে দিয়েছি। আমরা সেটা উত্তর পাওয়ার পর ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন আর আমরা আগামী ওরা যা বলবে আমরা সেরকমই সহযোগিতা ওনাদেরকে করব। কিসের ভিত্তিতে তাদের সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল পৌরসভা থেকে? নিশ্চয়ই কোনো কাগজের ভিত্তিতে দেওয়া হয়েছিল। সে কনসার্ন অথরিটি আমাদের যে ইস্যু করে সে বলতে পারবে। হ্যাঁ, তাকেও আমরা চিঠি করেছি, সে চিঠির উত্তর এখনো দেয়নি। উত্তর দিলে পরে আপনাদেরকে আবার জানিয়ে দেবো। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।
পৌরসভা নিয়ে আমাদের আর কি কি দেখতে হবে মালবাসী এখন প্রতিদিন অপেক্ষায় থাকে। এই ঘটনা তো আজকের না, দীর্ঘদিন ধরেই এই ঘটনা চলছে, যার আজকে ফলস্বরূপ এটা দেখতে হলো মাল পৌরবাসীকে। আজকে পৌর প্রশাসন যদি নিজের দায়িত্ব ঠিক মতো পালন করতো তাহলে হয়তো এই দৃশ্য আমাদের দেখতে হতো না। কারণ আজকে একটা আন্তর্জাতিক চক্রের সাথে যুক্ত হয়ে গেছে মাল পৌরসভার নাম, এটাই আমাদের কাছে হচ্ছে মানে হতভাগে। কি করে এই ঘটনা ঘটলো? আজকে একজন পৌরকর্মীকে যে দায়িত্ব ছিল সংশ্লিষ্ট দপ্তরের, তার নামে হচ্ছে শোনা যাচ্ছে যে তার নামে হচ্ছে এফআইআর হয়েছে মাল থানায়। আমাদের বক্তব্য, ভারতীয় জনতা পার্টির বক্তব্য খুব পরিষ্কার, শুধু সে নয়, এই র্যাকেটের সাথে যারা যারা যুক্ত এবং বড় মাথাগুলোকে দ্রুত বের করে নিয়ে এসে কোমরে দড়িয়ে পড়িয়ে গারদে পোড়া হোক, তাহলেই হয়তো এই কাজ করার সাহস কেউ পাবে না আগামী দিনে। দেখুন খুব পরিষ্কার, আজকে পৌরসভায় যে দুর্নীতি হয়েছে, যা হচ্ছে সেটা নিয়ে হচ্ছে সরকার যা সিদ্ধান্ত নেওয়া নিচ্ছে, আমরা জনগণের কাছে সেটাই বারবার করে তুলে ধরছি। আগামী দিনে আমরা হচ্ছে এ নিয়ে পথে নামবো এবং যদি পৌরসভা ঘেরাও করতে হয় আমরা পৌরসভা ঘেরাও করব, যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হয় মাল পৌরবাসী, সেটাই আমাদের লক্ষ্য থাকবে এবং পৌর নাগরিকদের যদি কোনো অসুবিধা না হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। দরিদ্র মানুষদের কথা চিন্তা করে জলপাইগুড়ির কিছু মানব দরদি মানুষ শীত ও মশার হাত থেকে কিছুটা রেহাই দিতে এবার এগিয়ে আসলো। দরিদ্র মানুষদের কথা চিন্তা করে জলপাইগুড়ির কিছু মানব দরদি মানুষ শীত ও মশার হাত থেকে কিছুটা রেহাই দিতে এবার এগিয়ে আসলো। স্বর্গীয় যশোমতী রায় কর্মকারের 41তম প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার বিভিন্ন সামাজিক কাজ করা হয়েছিল। এই দিন কয়েকশো অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে একটি করে কম্বল ও মশারি প্রদান করা হয়েছিল। জলপাইগুড়ি শহরের বিভিন্ন স্থান থেকে প্রকৃত মানুষ যাদের সত্যিকারের এই সমস্ত জিনিসের প্রয়োজন, তাদের হাতেই মশারি ও কম্বল তুলে দেওয়া হয়েছিল। এই ধরনের কাজ আগামী বছরও আরো বড়ভাবে করার কথা উদ্যোক্তারা জানিয়েছেন। আমরা যশোমতী পরিবারের পক্ষ থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি সবাই মিলে আমরা 250 জন দুস্থ ব্যক্তিদের কম্বল, মশারি এবং খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করছি। আগামী বছরগুলো আমাদের এখন ঠাকুমার এটা গত বছর 40তম ছিল, এবার 41তম। আমাদের ইচ্ছা আছে 50 পর্যন্ত আমাদের করার, এখন দেখা যাক কি হয় সবার মিলে। প্রতি বছর এই দিনটাকে আমরা সমস্ত দোকান বন্ধ রেখে এই ইয়েটা করতে চাই। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। জলপাইগুড়ি জেলার 31,780 জন বাংলার বাড়ি পাচ্ছেন। জলপাইগুড়ি জেলায় 31,780 জন বাংলার বাড়ি পাচ্ছেন মঙ্গলবার জলপাইগুড়িতে জানালেন জেলা প্রশাসন। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের সূচনা করলেন। এই প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে বাড়ি তৈরি করার জন্য সহায়তা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি ছিলেন জলপাইগুড়ি জেলা প্রশাসনের আধিকারিক, ছিলেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ সভাধিপতি সহ জলপাইগুড়ি জেলা শাসক দলের বিধায়ক থেকে অন্যান্য আধিকারিকরা। এদিন বিকেলে জেলা শাসক জানান, পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে এই গ্রামীণ আবাসন প্রকল্পের অধীন জলপাইগুড়ি জেলার প্রায় 31,780 জন সুবিধাভোগী প্রথম পর্যায়ে পাকা বাড়ি পাচ্ছেন। বাকি যোগ্য সুবিধাভোগীরাও রাজ্যের সময়সূচি অনুযায়ী পরবর্তীতে এই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন। বাংলার বাড়ি তৈরির টাকা প্রদান নিয়ে জলপাইগুড়িতে বললেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন বাংলার দরিদ্র মানুষদের জন্য বাড়ি তৈরির। সেই কথা রেখে বাংলার সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও 31,780টি পরিবার প্রাথমিকভাবে সরকারি পাকা বাড়ি পাবে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনা আটকে রেখে রাজনৈতিকভাবে বাংলাকে শোষণ করার চেষ্টা করছে, কিন্তু তা বাংলার মুখ্যমন্ত্রী হতে দেবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা দেয় সেটা করে, তার প্রমাণ আজকে আমরা পাচ্ছি। আজকে আমাদের বাংলা আবাস যে গরিব
মাথায় যে ছাতা, সেই বাড়ি আজকে প্রথম ফেজ 15 ডিসেম্বরের 15 তারিখের মধ্যে দেওয়ার কথা, সেটা আজকে থেকে এসে হলো 31,780 টোটাল এই অ্যামাউন্টটা দেওয়া হবে। আর বাকি সেকেন্ড ফেজে 34,000 সেকেন্ড ফেজে তাদেরকে দেওয়া হবে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বেনিফিশিয়ারি হ্যাঁ। ফার্স্ট ফেজে 31,780 বেনিফিশিয়ারি, আর সেকেন্ড ফেজে 34,000 বেনিফিশিয়ারি। সেকেন্ড ফেজ। আচ্ছা, এই ফার্স্ট ফেজে কবে নাগাদ শুরু? আজকের থেকে তারা টাকা ঢুকতে? কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে। আর আজকে জলপাইগুড়িতে কাউকে কি পেয়েছে কেউ? জলপাইগুড়ি জেলায় আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী উনি কলকাতায় ওনার সবার বেনিফিশিয়ারি হাতে উনি চেক দিয়েছেন। যতগুলো উপভোক্তা অ্যাপ্লাই করেছে সবাই কি পাবে নাকি? যতগুলো লোক অ্যাপ্লাই করছে সবাই না, সেটা তো মোটামুটি তাদের হিসেব করা হচ্ছে, লিস্ট করা হচ্ছে। সম্ভাব্য যারা পাওয়ার মতো তাদেরও লিস্ট করা হচ্ছে, তারাও পাবে। কি হলো? না, এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, কথা দিয়ে তিনি কথা রাখেন। আজকে কেন্দ্রের সরকার দীর্ঘদিন ধরে গরিব মানুষের আবাস যোজনার টাকা বন্ধ রেখে বাংলাকে রাজনৈতিকভাবে শোষণ করার চেষ্টা করেছিল, সেটা সম্ভব হয়নি। মানুষ উন্নয়নের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি, তাই বাংলার বাড়ির এই যে 11,36,000 যেটা পেন্ডিং ছিল, কেন্দ্র সরকার যে টাকা স্যাংশন করেও যে টাকা দেয়নি, আজকে সেই সেখানে 12 লক্ষ বাড়ির তিনি আজকে উদ্বোধন মানে একটা শুরু করলেন। এই আজকের থেকেই তাদের মানে বেনিফিশিয়ারি যারা ঘর প্রাপক তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এবং আমাদের জলপাইগুড়ি জেলাতেও আমাদের 66,000 এই ঘর প্রাপক রয়েছেন, যাদের ফার্স্ট ফেজ এবং সেকেন্ড দুটো কিস্তিতে, প্রথমে 60,000 এবং তারপরে তৈরি হওয়ার পরে আর্থিকটা তৈরি হওয়ার পরে আবার 60,000 দুটো কিস্তিতে এই টাকা ওদের নিজস্ব অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়, কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমরা বরাবরই এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে তার সৈনিক হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে হোক, দিদির সৈনিক হিসাবে হোক, মানুষের কাছে পৌঁছে দিই। গরিব মানুষ যে ছাদ পাচ্ছে। এবং সেই সঙ্গে জলপাইগুড়ি জেলাতে ইতিমধ্যে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এর মধ্যে যে ঝড় হয়েছিল, বিধ্বস্ত ঝড়, সেখানেও কিন্তু ঘরের যাদের ঘর ভেঙে গেছিল তাদেরকে ঘরের টাকা দেওয়া হয়েছে। সেটাও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেটা পারেন এবং তিনি দিয়েছেন, করেছেন। এবং এই যে ঘর প্রাপকের তালিকা প্রকাশিত হচ্ছে, এখানে রাজগঞ্জ ব্লকের আমাদের লালটং বলে ডাবগ্রাম 1-এ যে এলাকায় বন্যা কবলিত এলাকা, সেখানের মানুষও কিন্তু এই ঘরের টাকা পাচ্ছে এবং তার সাথে তাদেরকে আমরা তাদের পাট্টা সেটাও প্রদান করা হচ্ছে। প্রাথমিক ও পঞ্চম শ্রেণীর ভর্তির লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা স্কুলে। প্রাথমিক ও পঞ্চম শ্রেণীর ভর্তি লটারি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা স্কুলে। এদিন বিভিন্ন বিচারকদের উপস্থিতিতে এই লটারির প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট অতিথিদের ব্যাজ পরিয়ে এবং ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। সমস্ত অভিভাবক অভিভাবিকাদের সামনে এদিনের এই লটারি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এই লটারি প্রক্রিয়াকে কেন্দ্র করে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। এই বিষয়ে জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই জানান, প্রতিবারের মতো এবারও সরকারি নির্দেশে অনুসারে এই লটারি প্রক্রিয়া করা হয়। সমস্ত সরকারি নিয়ম মেনেই আমাদের এই ভর্তি প্রক্রিয়া করা হয়েছে। আজকে 18ই ডিসেম্বর জলপাইগুড়ি জেলা স্কুলে 2025 সালের পঞ্চম প্রাথমিক এবং পঞ্চম শ্রেণীর ভর্তি প্রক্রিয়ার লটারি ছিল এবং লটারি সুস্থ এবং ভাবেই সম্পন্ন হলো। প্ল্যাটিনাম জুবলি পালন হাটপুকুরি বিএসপি প্রাথমিক বিদ্যালয়ে। প্ল্যাটিনাম জুবলি পালন হাটপুকুরি বিএসপি প্রাথমিক বিদ্যালয়ে 75তম বছর উপলক্ষে আজ বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরুর আগে উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ জ্বালিয়ে প্ল্যাটিনাম জুবলির বছর দিনটি উদযাপন করা হয়। প্রদীপ জ্বালিয়ে সুবর্ণ জয়ন্তী বছরের সূচনা করা হয়। সূচনা করেন অপর বিদ্যালয় পরিদর্শক নাতাশা পারভিন, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক থেকে ছাত্রছাত্রীরাও। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 75তম বছরকে সামনে রেখে আজ সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হবে বিদ্যালয়ে। বসেছে মেলাও। 75তম বছরের উৎসবকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠান থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার রক্ষিত আক্ষেপের সুরে বলেন, ছাত্রদের বর্ষার ঘরে এখনো জল পড়ে, কারণ ওপরে টিনশেড কিছুই নেই। এর ফলে ছাত্রছাত্রীদের দারুণ অসুবিধার মধ্যে পড়তে হয়।
ছাত্রছাত্রীদের পড়াশোনার অসুবিধা হয়। বিষয়টি দেখারও আশ্বাস দিয়েছেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায়। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। আজকের এই প্রোগ্রামে এসে আজকে এই হাটপুকুরি বিএপি স্কুলের 75 বর্ষ পূর্তির অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এসেছি। তো অনুষ্ঠানে আসার পরে তারা একটা দেখতেও পেলাম যে হয়তো ঝড়ে একটা স্কুলের একটা ক্ষতি হয়েছে, টিনের উপরে চালাটা নেই, সেটা আমরা দেখলাম। পরবর্তীতে এটা যাতে রিপেয়ার করা যায় এবং ব্যবহার করতে যেন পারে বাচ্চারা এখানকার, একটা দিক থেকে আমরা পদক্ষেপ। আজকে আমাদের সারাদিনে আমাদের বিদ্যালয়েরই প্রায় অর্ধেক স্টুডেন্ট, যেখানে আমার ছাত্র সংখ্যা 126, তার প্রায় 62 জন স্টুডেন্ট নানাভাবে তারা নাটক, আবৃত্তি, গান, নাচ, ড্রিল, ব্যায়াম সমস্ত অংশগ্রহণ করবে এবং প্রাক্তনীরাও এখানে অংশগ্রহণ করবে এবং শেষে একটা ভাওয়া সঙ্গীত আছে। সব মিলে একটা সারাদিনের একটা প্রোগ্রাম করে আমরা একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বিদ্যালয়ের পরিবেশ কি রয়েছে? বিদ্যালয়ের পরিবেশ বলতে একটাই কথা, সেটা হচ্ছে 2020 সালে একটা ঝড়েতে এই আমাদের যে বিল্ডিংটা উড়ে যায়। উড়ে যাওয়ার পর থেকে বারংবার আমরা যোগাযোগ করি আমাদের যে সর্বশিক্ষা মিশন, সেখানে এসআই ম্যাডাম, চেয়ারম্যান সমস্তভাবেই আমরা যোগাযোগ করেছি, কিন্তু আজ পর্যন্ত এই বিদ্যালয়ের চাল ঘর না থাকার জন্য বর্তমানে আমার ছাত্র সংখ্যাও কমে যাচ্ছে, কারণ আমি সমস্ত ছাত্রকে চাল ঘর নেই, জায়গা পাই না, উপরে সেট নেই, সেট নাই। এই সেটের জন্য আমার ঘরটাও নষ্ট হয়ে গেছে পুরোপুরি প্রায়, ফলে আমার ঘরটার খুব আশু প্রয়োজন। এই ঘরের জন্য বারংবার আবেদন করেও আজ পর্যন্ত আমি করে উঠতে পারিনি। আমার আবেদন থাকবে, যারা আধিকারিকরা আসবেন তারা দেখে আমার একটা ঘরের যে চালা এবং ঘরটা যেভাবে লাইট ফাইট কোনো কিছুই নাই, দরজা নাই, তার একটা ব্যবস্থা করার আবেদন আমার থাকবে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে আগামী 20 ডিসেম্বর শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযানের ডাক সংগঠনের। অভয়ার ন্যায় বিচারের দাবিতে আগামী 20 ডিসেম্বর শিলিগুড়িতে সিবিআই দপ্তর অভিযানের ডাক সংগঠনের। আগামী 20 ডিসেম্বর আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদে সিবিআই দপ্তর অভিযানের ডাক দিয়েছে দ্য নাইট ইজ অ্যাওয়ার্স শিলিগুড়ি এবং সিটিজেন ফর জাস্টিস। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্যরা এই ঘোষণা করেন। সংগঠনের পক্ষ থেকে লুতাকা খাতুন বলেন, আরজি করের ঘটনায় শুরু থেকেই রাজ্য সরকার ও প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এরই প্রতিবাদে এই অভিযান সংগঠিত হবে। এখানে আমরা সমস্ত মানুষকে আসার আহ্বান জানাচ্ছি এবং আমরা যারা মূলত এখনো পর্যন্ত যোগাযোগ করতে পেরেছি, যারা সিটিজেন ফর জাস্টিস এবং নাইট ইজ আওয়ার্স, এই দুটো গ্রুপ আমরা একসাথে আহ্বানটা জানিয়েছি, কিন্তু এখানে আমরা সমস্ত মানুষকেই আসার আবেদন জানাচ্ছি, মানে সবাই যেন এখানে এসে অংশগ্রহণ করে, দলমত, দলীয় পতাকা সমস্ত কিছু ফেলে, জাতি ধর্ম নির্বিশেষে যেন সকল মানুষ, কারণ সমস্যাটা আমাদের সকলের, এটা একজনের সাথে ঘটেছে কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে সমস্যা এটা, ফলে আমরা সবাই মিলে এটা করতে চাইছি। এখানে আমরা কোনো রকম ব্যারিয়ার রাখতে চাই না, সবারই এটা আন্দোলন হিসেবে আমরা রাখতে চাইছি। বাঘাযতীন পার্কে জমায়েত করছি, তারপরে শহরে মিছিল করে আমরা সিবিআই দপ্তর যে শিলিগুড়ি শাখা আছে সেখানে আমরা বিক্ষোভ করব 12টা। আপনারা আমাদের উপর ভরসা রাখুন এবং আমাদেরকে আশ্বস্ত করেছে জনগণকে, আমরাও ভরসা রেখেছিলাম, কিন্তু ধীরে ধীরে আমরা দেখলাম তারা জনগণকে খুবই আশাহত করেছে। আমরা আশাহত এবং আমরা বলতে চাই যে সিবিআই লাস্ট অবধি যে জায়গাটাতে আসলো, এখানে রাজ্য সরকার যে জায়গাটা প্রথম থেকে করতে চাইছিল তারা সেইখানটাতে সিলমোহর দিল, ফলে কোথাও না কোথাও গিয়ে এখানে রাজ্য সরকার এবং সিবিআই এদের দুজনের মধ্যে যে একটা কালো নেক্সাস কাজ করছে বলে আমরা মনে করছি। এবং এটা শুধু সিবিআইয়ের অপদার্থতা নাকি এর মধ্যে কোনো এদের গোপন আতাত কাজ করছে, যারা কোনোভাবেই চাইছে না দোষীরা সামনে আসুক। শীতের মৌসুমে খেজুর গাছের রসের চাহিদা বাড়ছে। শীতের মৌসুমে খেজুর গাছের রসের চাহিদা বাড়ছে। খেজুর গাছের রস চাষিরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় খেজুরের রস বিক্রি করছেন। শীতের মৌসুমে খেজুর রসের চাহিদা ভালো রয়েছে। 10 টাকা গ্লাস এবং 40 টাকা লিটার বিক্রি হচ্ছে খেজুরের রস। বাঙালির অন্যতম শ্রেষ্ঠ খাবার হচ্ছে খেজুরের রস, তাই খেজুর রসের চাহিদা ভালো রয়েছে। তবে খেজুরের রস তৈরি করা খুব কষ্টকর। খেজুর চাষি মনমোহন সরকার বলেন, খেজুর গাছ থেকে রস বের করা খুব কঠিন। প্রথমে খেজুর গাছের আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, খেজুর গাছ ঝুড়তে হয় খুব পরিশ্রম করে, তাই অনেক খেজুর চাষি এ কাজ করতে চান না পরিশ্রমের কারণে। আমি বেশ কিছু খেজুর গাছ চাষ করেছি। পরিশ্রম করে খেজুর গাছের আগাছা পরিষ্কার করাও হয় ও খেজুর গাছ ঝোড়া হয়, তারপর পরিশ্রম করে খেজুর গাছের রস বের করা হয়েছে, সেই রস বিভিন্ন বাজারে বিক্রি করি। আজ ভোরের দিকে খেজুরের রস নিয়ে এসেছিলাম, চাহিদা খুব ভালো রয়েছে, তাই খুব তাড়াতাড়ি খেজুরের রস বিক্রি হয়ে গেল। 10 টাকা গ্লাস, আবার কোথাও 20 টাকা গ্লাস এবং 1 লিটার 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। তবে পরিশ্রমের তুলনায় সেভাবে লাভ হচ্ছে না, তবু পেটের টানে আমরা এই কাজ করছি। এছাড়াও খেজুরের গুড় তৈরি করে থাকি 400 থেকে 500 টাকা কিলো দরে খেজুরের গুড় বিক্রি করছি। এভাবে আমাদের সংসার চলছে।
বাসিন্দা অমিত সিংহ বিপ্লব মণ্ডল তারা বলেন শীতের মরশুমে খেজুর রসের স্বাদ খুব সুস্বাদু খেতে, মজাই আলাদা। তাই আজ ভোরে বাজারে খেজুরের রস পেয়ে পেট ভরে খাওয়া হলো এবং বাড়ির জন্যও খেজুরের রস নিয়ে যাচ্ছি। পরিবারের সবাই মিলেমিশে খেজুরের রস খাবো। শীতের মরশুম ছাড়া খেজুরের রস পাওয়া যায় না। এছাড়াও খেজুরের রসের উপকারিতা অপরিসীম। চাহিদা কেমন রয়েছে? হ্যাঁ, ভালোই, সবাই খায়, সবাই খায়। কোথা থেকে আনছেন আপনারা? বালিশ থেকে। কত করে নিচ্ছেন এখন? গ্লাস। আপনারা নিজেরা পেরে আনেন? নিজেরা আনেন? হ্যাঁ, নিজে কাটি। এখন যে পাওয়া যায় না, এখন তো অনেক তালের রস প্রায় নেই। তালের রস তো বর্ষার সময়, এখন তো শীতের সময় তো তালের শীতের রস। এই যে রসটা কি কোন কোন সময় পাওয়া যায়? এই তো বর্ষা, এই শীতের সময় কি পাওয়া যায়, শীতকালই হয়, তাছাড়া হবে না তো, শীতকাল ছাড়া তো হবে না। গ্রাম থেকে নিয়ে এসছে খেজুর গাছ থেকে কেটে, শীতের সময় এটা খেতে বেশ ভালোই লাগে। এখন এমনিতেই পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ পাওয়া যায়, যে কেউ খুব কষ্ট যেহেতু গাছটা, তো মাঝে মাঝে কেউ কেউ নিয়ে আসে। যাই হোক, খেতে খুব ভালো লাগে শীতের মরশুমে, তাই কিনে নিয়ে যাচ্ছি বাড়িতেও সবাই খাবে। কত করে কিলো? 10 টাকা করে গ্লাস। আমি বোতলে নিয়ে যাচ্ছি একসঙ্গে, 40 টাকা লিটার। খুব ভালো লাগছে নাকি? খুব ভালো, শীতের সময় সকালে খেতে বেশ ভালো লাগে। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। খাদ্য এলাকা দখলের লড়াইয়ে জড়ালো দুই দাতাল। মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেদগুড়ি চা বাগানের 25 নম্বর সেকশনের চেল নদীর পাশে দেখা গেল দুই দাতালের লড়াই। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে বেদগুড়ি চা বাগানের মাঝ দিয়ে বয়ে যাওয়া চেল নদীর বক্ষে খাদ্য এলাকা দখলের লড়াইয়ে লিপ্ত হলো দুই দাতাল। 25 নম্বর সেকশনের এক প্রান্তে চা বলয়, অপর প্রান্তে তারঘেরা বনাঞ্চল। মাঝে মধ্যে হাতির দলের আনাগোনা এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। তারঘেরা এবং ডামডিম অঞ্চল আগাগোড়াই হাতিদের বিচরণের অত্যন্ত একটি প্রিয় জায়গা, কারণ প্রাকৃতিক খাদ্য সম্ভার ভরা এই অঞ্চল। তাই এলাকার মুখিয়া হওয়ার জন্য দাতালগুলো মাঝে মধ্যেই লড়াই করে থাকে। কিছু ক্ষেত্রে গুরুতর আহত হলেও আজকের এই লড়াইয়ে কোনো হাতি আহত হয়নি বলে বন দপ্তর সূত্রে খবর। লড়াই দেখতে এলাকায় কিছু উৎসুক মানুষের ভিড় দেখতে পাওয়া যায়। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পাসপোর্ট ইস্যুতে জন্ম মৃত্যু শংসাপত্র প্রদান কাণ্ডে পুরকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের পুরসভার সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় পুরকর্মীকে। ঘটনাকে কেন্দ্র করে জোর চর্চা মালবাজার শহর জুড়ে। জলপাইগুড়ি জেলায় 31,780 জন বাংলার বাড়ি পাচ্ছেন। মঙ্গলবার জলপাইগুড়িতে জানালেন জেলা প্রশাসন। এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের সূচনা করেন। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.